পৃষ্ঠা 143। প্রশ্ন 17। কোনো একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্য পদটি যদি প্রধান যুক্তিবাক্যের বিধেয় হয় তাহলে অপ্রধান যুক্তিবাক্যটি কী হবে? সমাধান। কোনো একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্যপদটি প্রধান যুক্তিবাক্যের বিধেয় হলে অপ্রধান যুক্তিবাক্যটি নির্ণয়। কোনো বৈধ ন্যায় সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে তাহলে তা ব্যাপ্য হতে পারে, আবার নাও হতে পারে। যদি তা ব্যাপ্য হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই নঞ্চর্থক হবে, কারণ একমাত্র নঞ্চর্থক যুক্তিবাক্যই বিধেয়কে ব্যাপ্য করে, সদর্থক যুক্তিবাক্য করে না। তাই এক্ষেত্রে বৈধ মূর্তি পাওয়ার জন্য অপ্রধান যুক্তিবাক্যকে অবশ্যই সদর্থক হতে হবে। আবার সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যে অব্যাপ্য হয় তাহলে সিদ্ধান্তে সাধ্যপদটি কোনো মতেই ব্যাপ্য হতে পারে না। সেক্ষেত্রে সিদ্ধান্তটি অবশ্যই সদর্থক হবে, কারণ কোনো সদর্থক বচনই বিধেয়কে ব্যাপ্য করে না। আবার সিদ্ধান্তটি যদি সদর্থক হয় তাহলে প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্য উভয়ই সদর্থক হতে বাধ্য। সুতরাং সিদ্ধান্ত করা যেতে পারে যে কোনো একটি বৈধ ন্যায় অনুমানে সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যের বিধেয় হয় তাহলে অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই এ বচন অথবা আই বচন হবে। প্রশ্ন 18। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী? প্রথম সংস্থানের অনুসৃত নিয়মগুলি কী? এগুলিকে প্রমাণ করো। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা। প্রথম সংস্থানের শুদ্ধ মূর্তি হলো 4টি এবং এগুলি হলো: 1 এ বারবারা, 2 আই ডেরিয়ায়, 3 ই সিলারেন্ট, 4 ও ফেরিও। প্রথম সংস্থান অনুসৃত নিয়ম এবং প্রমাণ। প্রথম সংস্থানের এই 4টি শুদ্ধ মূর্তিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এগুলির ক্ষেত্রে 2টি বিশেষ নিয়ম অনুসৃত হয়েছে। প্রথম বিষয়, প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য বচন হবে। দ্য মেজর প্রেমাইস মাস্ট বি ইউনিভার্সাল, অর্থাৎ তা হয় এ বচন হবে অথবা ই বচন হবে। প্রমাণ। প্রথম সংস্থানে প্রধান যুক্তিবাক্যটি যদি সামান্য বচন না হয় তবে ধরে নিতে হবে যে তা বিশেষ বচন হবে, আর প্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ বচন হয় তাহলে হেতুপদটি আদৌ ব্যাপ্য হবে না। কিন্তু ন্যায়ের নিয়ম অনুযায়ী হেতুপদকে উভয় যুক্তিবাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতেই হয়। এই উদ্দেশ্যে প্রথম সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে হেতুপদকে ব্যাপ্য হতেই হবে। তা না হলে অব্যাপ্য হেতুদোষের উদ্ভব হয়। আমরা এও জানি যে একমাত্র নঞ্চর্থক বচনেই ব্র্যাকেটে ই অথবা ও বিধেয় পদ ব্যাপ্য হয়। সুতরাং অপ্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই নঞ্চর্থক হতে হয়। আবার অপ্রধান যুক্তিবাক্যটি নঞ্চর্থক হলে প্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই সদর্থক হতে হয়, কারণ 2টি যুক্তিবাক্যই নঞ্চর্থক হতে পারে না। কিন্তু প্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ সদর্থক তথা আই বচন হয় তাহলে তা ন্যায়ের 10ম নিয়মের পরিপন্থী হয়। অতএব সিদ্ধান্ত করা যায় যে প্রথম সংস্থানে
প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য হবে। দ্বিতীয় নিয়ম, অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক বচন হবে। ব্র্যাকেটে দ্য মাইনর প্রেমাইস মাস্ট বি অ্যাফার্মেটিভ, অর্থাৎ তা এ বচন অথবা আই বচন হবে। প্রমাণ, প্রথম সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি যদি সদর্থক না হয় তাহলে তা অবশ্যই নঞ্চর্থক হবে, আর তা যদি হয় তবে ন্যায় অনুমানের স্বাভাবিক নিয়মে প্রধান যুক্তিবাক্যটিকে সদর্থক হতেই হয়। সেক্ষেত্রে সিদ্ধান্তটিও নঞ্চর্থক রূপে গণ্য হয়। সিদ্ধান্তটি নঞ্চর্থক হওয়ার ফলে তার বিধেয় পদটি অবশ্যই ব্যাপ্য হয়, কারণ যে কোনো নঞ্চর্থক বচন বিধেয়কে ব্যাপ্য করে। সাধ্যপদটিকে তাই প্রধান যুক্তিবাক্যের বিধেয়তে ব্যাপ্য হওয়া প্রয়োজন। কিন্তু আমরা জানি যে কোনো সদর্থক বচনই বিধেয়কে ব্যাপ্য করে না। এর ফলে এক্ষেত্রে অবৈধ সাধ্য দোষের উদ্ভব হয়। এই দোষকে পরিহার করার জন্যই প্রথম সংস্থানের অপ্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই সদর্থক হতে হবে। প্রশ্ন 19, উত্তর। প্রশ্ন 19, দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী? দ্বিতীয় সংস্থানের অনুসৃত নিয়মগুলি কী? এগুলিকে প্রমাণ করো। উত্তর, দ্বিতীয় সংস্থানের শুদ্ধ মূর্তির সংখ্যা। ন্যায় দ্বিতীয় সংস্থানে মাত্র 4টি শুদ্ধ মূর্তি পাওয়া যায়। যে 4টি শুদ্ধ মূর্তি পাওয়া যায় সেগুলির নাম হলো 1 ইএই সিজারি, 2 এইই ক্যামেস্ট্রেস, 3 ইআইও ফেস্টিনো, 4 এওও বারোকো। দ্বিতীয় সংস্থানে অনুসৃত নিয়ম এবং প্রমাণ। দ্বিতীয় সংস্থানের এই 4টি শুদ্ধ মূর্তির পরিপ্রেক্ষিতে 2টি বিশেষ নিয়ম অনুসৃত হয়েছে। প্রথম নিয়ম, প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য বচন হবে। ব্র্যাকেটে দ্য মেজর premise must be universal। পৃষ্ঠা 144। ধরা যাক প্রথম যুক্তিবাক্যটি যদি সামান্য না হয় তাহলে অবশ্যই তা বিশেষ হবে। দ্বিতীয় সংস্থানে প্রধান যুক্তিবাক্যে সাধ্যপদটি অবস্থান করায় তা ব্যাপ্য নয়। সেজন্যই সিদ্ধান্তটিকেও বিশেষ সদর্থক তথা আই বচন হতে হবে। এটি প্রমাণ হচ্ছে, কারণ আই বচন উদ্দেশ্য বা বিধেয় কোনো পদকেই ব্যাপ্য করে না। আবার সিদ্ধান্তটি যদি আই বচন হয় তাহলে যুক্তিবাক্যদ্বয়কেও সদর্থক হতে হবে, এবং যুক্তিবাক্যদ্বয় সদর্থক হলে হেতুপদটি কোনো ক্ষেত্রেই ব্যাপ্য হবে না। ফলত তা অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ব্র্যাকেটে ফ্যালেসি অফ আনডিস্ট্রিবিউটেড হবে। সুতরাং এই দোষ পরিহার করার জন্যই প্রধান যুক্তিবাক্যকে বিশেষ না হয়ে সামান্য হতে হবে। দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় সংস্থানে যে কোনো একটি যুক্তিবাক্য অবশ্যই নঞ্চর্থক হবে। ব্র্যাকেটে ওয়ান অফ দ্য প্রেমাইসেস মাস্ট বি নেগেটিভ। প্রমাণ, যদি দুটি যুক্তিবাক্যের একটি নঞ্চর্থক না হয় তাহলে উভয় যুক্তিবাক্যই সদর্থক হবে। সেক্ষেত্রে হেতুপদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায়
একবারও ব্যাপ্য হবে না, কারণ সদর্থক বচন কোনো ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। ফলত অব্যাপ্য হেতু দোষের উদ্ভব ঘটে। ন্যায় অনুমানের ক্ষেত্রে এই দোষটিকে পরিহার করার জন্যই দুটি যুক্তি বাক্যের একটিকে অবশ্যই নঞ্চর্থক হতে হবে। এটি প্রমাণ। প্রশ্ন 20। ন্যায় তৃতীয় সংস্থানে শুদ্ধ মূর্তি কয়টি ও কী কী? তৃতীয় সংস্থানের অনুসৃত নিয়মগুলি কি? এগুলিকে প্রমাণ করো। উত্তর: ন্যায় তৃতীয় সংস্থানে শুদ্ধ মূর্তির সংখ্যা। ন্যায় অনুমানে তৃতীয় সংস্থানে 6টি শুদ্ধ মূর্তি হল: 1. এ এ আই ডারাপটি। 2. আই এ আই ডিসামিস, DISAMIS। 3. এ আই আই ডাটিসি। 4. EAO ফেলাপটন, FELAPTON। 5. OAO বোকার্ডো। 6. EIO ফেরিসন। তৃতীয় সংস্থানে অনুসৃত নিয়ম এবং প্রমাণ। তৃতীয় সংস্থানের এই 6টি শুদ্ধ মূর্তিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সংস্থানে দুটি বিশেষ নিয়ম অনুসৃত। প্রথমত, অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে এবং দ্বিতীয়ত, সিদ্ধান্ত বচনটি অবশ্যই বিশেষ হবে। প্রথম নিয়ম: তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে। ব্র্যাকেটে দ্য মাইনর প্রেমাইস must be affirmative in the third figure। প্রমাণ: এখানে ছবি দেওয়া আছে একটা তৃতীয় সংস্থানের আকার। পি থেকে লাইন টানা হয়েছে বাঁ দিকে PM। এম থেকে সোজাসুজি নিচে ছোট লাইন টানা হয়েছে MM। তারপরে এম থেকে আবার ডান দিকে লাইন টানা হয়েছে MS। নিচে লেখা আছে সুতরাং S P। এটা ছিল প্রমাণের মধ্যে পড়ছে। এটা তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তি বাক্যটি যদি সদর্থক না হয় তাহলে ধরতে হবে যে উক্ত যুক্তি বাক্যটি নঞ্চর্থক হবে। এই অপ্রধান যুক্তি বাক্যটি যদি নঞ্চর্থক হয় তাহলে প্রধান যুক্তি বাক্যটি অবশ্যই সদর্থক হবে, কারণ দুটি যুক্তি বাক্যই নঞ্চর্থক হতে পারে না। এখানে সিদ্ধান্তটিকেও তাই নঞ্চর্থক হতে হবে। আর সিদ্ধান্তটি যদি নঞ্চর্থক হয় তাহলে তার বিধেয় পদ তথা সাধ্যপদ অবশ্যই ব্যাপ্য হবে, কিন্তু এই সাধ্যপদ সদর্থক প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হবে না। ফলত তা অবৈধ সাধ্য দোষে দুষ্ট হবে। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটিকে অবশ্যই সদর্থক রূপে গণ্য হতে হবে। এটা ছিল প্রমাণ। দ্বিতীয় নিয়ম: তৃতীয় সংস্থানে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। ব্র্যাকেটে দ্য কনক্লুশন মাস্ট বি পার্টিকুলার ইন দ্য থার্ড ফিগার। প্রমাণ: ছবি দেওয়া আছে একটি তৃতীয় নিয়মের আকার। পি থেকে একটা লাইন গেছে বাঁ দিকে PM। এম থেকে সোজাসুজি নিচে ছোট লাইন MM। আবার এম থেকে ডান দিকে একটা লাইন গেছে MS। নিচে লেখা সুতরাং S... P। তৃতীয় সংস্থানে সিদ্ধান্তটি যদি বিশেষ না হয় তাহলে তা সামান্য হবে। সিদ্ধান্ত সামান্য হলে তার উদ্দেশ্য তথা পক্ষপাত ব্যাপ্য হবে। এর ফলে অবৈধ পক্ষদোষের উদ্ভব হয়। সুতরাং অবৈধ পক্ষদোষ এড়ানোর জন্য অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে পক্ষপাতটিকেও ব্যাপ্য হতে হবে। কিন্তু আমরা তৃতীয় সংস্থানের প্রথম
বিশেষ নিয়ম অনুযায়ী অবগত যে অপ্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সদর্থক হবে। সদর্থক বচন আবার কোনো ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। পক্ষপদকে অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য করতে গেলে বচনটিকে তাই নঞ্চর্থক হতে হয়। অপ্রধান যুক্তিবাক্য আবার নঞ্চর্থক হলে তা প্রধান নিয়মের বিরোধী হয়ে ওঠে। সে কারণেই সিদ্ধান্ত করা সঙ্গত যে তৃতীয় সংস্থানের সিদ্ধান্তটিকে অবশ্যই বিশেষ হতে হবে। প্রশ্ন 21, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। ও বচন চতুর্থ সংস্থানে কখনোই অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। উত্তর, প্রমাণ। ও বচন চতুর্থ সংস্থানে কখনোই অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। এখন ও বচন যদি অপ্রধান যুক্তিবাক্যরূপে গৃহীত হয় তাহলে প্রধান মুক্তিবাক্যটি এ বচন এবং সিদ্ধান্তটি ও বচনরূপে গণ্য হবে। তা যদি হয় তাহলে পি থেকে, এখানে যে ছবিটি দিয়েছে, পি থেকে একটি লাইন ড্র করা হবে PM, এম থেকে কোনাকুনি লাইন MM, আবার এম থেকে ডান দিকে লাইন চলে যাচ্ছে MS, পি থেকেও ডান দিকে লাইন PM, আবার এম থেকেও ডান দিকে লাইন MS। নিচে লেখা, সুতরাং S ... P সিদ্ধান্তে সাধ্যপদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদটি আবার প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্যস্থানে অবস্থান করায় ব্যাপ্য হবে। ফলে অবৈধ সাধ্যদোষ ঘটবে না ঠিকই, কিন্তু হেতুপদটি দুটি যুক্তিবাক্যে একবারও ব্যাপ্য হবে না। ফলে অব্যাপ্য হেতুদোষের উদ্ভব ঘটবে। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির ক্ষেত্রে অপ্রধান যুক্তিবাক্যটি কখনোই ও বচন হতে পারে না। পৃষ্ঠা 145। প্রশ্ন 22, ও বচন একমাত্র দ্বিতীয় সংস্থানেই অপ্রধান যুক্তিবাক্যরূপে গণ্য হতে পারে। উত্তর, প্রমাণ। ও বচন একমাত্র দ্বিতীয় সংস্থানেই অপ্রধান যুক্তিবাক্যরূপে গণ্য হতে পারে। এক্ষেত্রে দ্বিতীয় সংস্থানের অপ্রধান যুক্তিবাক্যটি যদি বিশেষ নঞ্চর্থক তথা ও বচন হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি অবশ্যই সামান্য সদর্থক তথা এ বচন হবে এবং সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ নঞ্চর্থক তথা ও বচন হবে। এখানে যে ছবিটি দিয়েছে, পি থেকে একটা লাইন চলে গেছে ডান দিকে PM, এম থেকে সোজাসুজি লাইন নিচে ড্র করা হয়েছে MM, আবার এম থেকে বাঁ দিকে লাইন চলে গেছে MS। সুতরাং S ... P তাই যদি হয় তাহলে সাধ্যপদটি সিদ্ধান্তে ব্যাপ্য হবে, আবার তা প্রধান যুক্তিবাক্যেও ব্যাপ্য হবে। ফলে অবৈধ সাধ্যদোষের কোনো সম্ভাবনা এখানে থাকবে না। আবার অবৈধ পক্ষদোষেরও কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ অপ্রধান যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত উভয়ই ও বচন হওয়ায় তা শুধু বিধেয়কেই ব্যাপ্য করবে, উদ্দেশ্যকে নয়। আর পক্ষপদ দুটি ক্ষেত্রেই
ও বচনের বিধেয়তে থাকায় কোনো ক্ষেত্রেই ব্যাপ্য নয়। সুতরাং ন্যায় অনুমানের কোনো নিয়মকেই এখানে লঙ্ঘন করা হয় না। এটি তাই শুদ্ধ মূর্তি হিসেবেই বিবেচিত হয়। সুতরাং প্রমাণ করা যায় যে একটি বৈধ দ্বিতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি বিশেষ নঞ্চত্বক বচন তথা ও বচন হবে। প্রশ্ন 23, নিম্নলিখিত বিবৃতিটি প্রমাণ করো। দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য ব্র্যাকেটে হেতু বাক্য অবশ্যই নঞ্চত্বক হবে। যদি দুটি যুক্তিবাক্যের একটি নঞ্চত্বক না হয় তাহলে উভয় যুক্তিবাক্যই সদর্থক হবে। সেক্ষেত্রে হেতুপদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় একবারও ব্যাপ্য হবে না, কারণ সদর্থক বচন কোনো ক্ষেত্রেই বিধেয়কে ব্যাপ্য করে না। ফলত অব্যাপ্য হেতুদোষের উদ্ভব ঘটে। ন্যায় অনুমানের ক্ষেত্রে এই দোষটিকে পরিহার করার জন্যই দুটি যুক্তিবাক্যের একটিকে অবশ্যই নঞ্চত্বক হতে হবে। প্রশ্ন 24, উদাহরণ সহ ব্যাখ্যা করো দুটি আশ্রয় বা যুক্তিবাক্য নঞ্চত্বক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। উত্তর, উদাহরণ সহ ব্যাখ্যা। দুটি আশ্রয় বা যুক্তিবাক্য নঞ্চত্বক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এ কথা বলা হয়েছে ন্যায়ের পঞ্চম নিয়মে। পঞ্চম নিয়মের লঙ্ঘনজনিত দোষ। ন্যায় অনুমানের পঞ্চম নিয়মে বলা হয়েছে দুটি যুক্তিবাক্য যদি নঞ্চত্বক হয় তাহলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এরূপ নিয়মটিকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলা হয় দুটি নঞ্চত্বক যুক্তিবাক্যজনিত দোষ ব্র্যাকেটে ফ্যালেসি অফ টু নেগেটিভ প্রেমাইসেস। উদাহরণ, কোনো প্রাণী নয় সুখী ব্র্যাকেটে ই, সাইডে অ্যারো দিয়ে লেখা প্রধান যুক্তিবাক্য। এরপর কোনো মানুষ নয় সুখী ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে লেখা আছে অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং কোনো মানুষ নয় প্রাণী ব্র্যাকেটে ই, অ্যারো দিয়ে লেখা সিদ্ধান্ত। ব্যাখ্যা, এরূপ যুক্তিটিতে দেখা যায় যে দুটি যুক্তিবাক্যই হলো নঞ্চত্বক বা নাবাচক। এরূপ দুটি নাবাচক যুক্তিবাক্য থেকে একটি নাবাচক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অতএব এরূপ যুক্তিটি উক্ত দোষে দুষ্ট হয়েছে, কারণ দুটি আশ্রয় বাক্যই যদি নঞ্চত্বক হয় তাহলে হেতুপদটি প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে এবং অপ্রধান আশ্রয় বাক্যের পক্ষপদের সঙ্গে কখনোই সম্বন্ধযুক্ত হতে পারে না। এর ফলে হেতুপদ একবার সাধ্যপদের সঙ্গে আরেকবার পক্ষপদের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে সিদ্ধান্তে সাধ্য ও পক্ষপদের মিলন ঘটাতে পারে না। অথচ আমরা জানি যে হেতুপদ দুবারই দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে সাধ্য ও পক্ষপদের মিলন ঘটাতে সমর্থ হয়। সেই কারণেই বলা যায় যে দুটি আশ্রয় বাক্য যদি নঞ্চত্বক হয় তাহলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। প্রশ্ন 25, নিচের উপপাদ্যটি প্রমাণ করো। বৈধ যুক্তির প্রথম সংস্থানে ও বচন অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। উত্তর, প্রমাণ, বৈধ যুক্তির প্রথম সংস্থানে ও বচন অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। প্রথম সংস্থানে হেতুপদ প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে। এখন ধরা যাক এই সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি হলো বিশেষ নঞ্চত্বক তথা ও বচন। তাই যদি হয় তাহলে প্রধান যুক্তিবাক্য অবশ্যই সামান্য সদর্থক তথা এ বচন হবে, কারণ উভয় যুক্তিবাক্যই একসঙ্গে বিশেষ বা নঞ্চত্বক হতে পারে না। এখানে একটি ছবি দেখানো হয়েছে প্রথম সংস্থানের। পি থেকে লাইন ড্র করা আছে পি এম বাঁদিকে, এম থেকে কোনাকুনি লাইন গেছে এম এম, আবার এম থেকে
বাঁ দিকে লাইন গেছে MS। ছবিটি দেখতে উল্টো Z এর মতো। সুতরাং S ডট ডট P। যুক্তিবাক্যই একসঙ্গে বিশেষ বা নঞ্চর্থক হতে পারে না। এক্ষেত্রে সিদ্ধান্তটি বিশেষ নঞ্চর্থক তথা ওবচন হবে। সিদ্ধান্তটি যদি ওবচন হয় তাহলে বিদেহ তথা সাধ্যপদ এখানে ব্যাপ্য হবে। এই সাধ্যপদটি আবার প্রধান যুক্তিবাক্যের এ বচনের বিশেষ স্থানে অবস্থান করায় ব্যাপ্য হবে না। ফলে অবৈধ সাধ্য দোষের উদ্ভব ঘটবে। সুতরাং প্রমাণ করা যায় যে প্রথম সংস্থানের বৈধ মূর্তিতে অপ্রধান যুক্তিবাক্যটি কখনোই ওবচন হবে না। প্রশ্ন 26। ও বচন তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। উত্তর। প্রমাণ। ও বচন তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্য হতে পারে না। আমরা জানি যে তৃতীয় সংস্থানে হেতুপদটি উভয় যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে। এখন যদি ও বচন তৃতীয় সংস্থানের অপ্রধান যুক্তিবাক্য হিসেবে গৃহীত হয় তাহলে প্রধান যুক্তিবাক্যটি সামান্য সদর্থক তথা এ বচন রূপে গণ্য হবে এবং সিদ্ধান্তটি ও বচন হবে। এখানে একটি ছবি দেখানো হয়েছে তৃতীয় সংস্থানের। পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে PM, M থেকে সোজাসুজি MM, আবার দ্বিতীয় MT থেকে ডান দিকে লাইন ড্র করা আছে MS। সুতরাং S হলো P। পৃষ্ঠা 146। তাই যদি হয় তাহলে সিদ্ধান্তে সাধ্যপদটি ব্যাপ্য হবে। এই সাধ্যপদ আবার প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করায় এবং প্রধান যুক্তিবাক্য এ বচন হওয়ায় তা ব্যাপ্য হবে না। ফলে এক্ষেত্রে অবৈধ সাধ্যদোষের উদ্ভব ঘটে। সুতরাং প্রমাণ করা যায় যে তৃতীয় সংস্থানে অপ্রধান যুক্তিবাক্যটি কখনোই ও বচন হতে পারে না। প্রশ্ন 27। নিম্নলিখিত যুক্তিটির আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও স্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া। তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়। উত্তর। কোনো ডানাযুক্ত প্রাণী ঘোড়া নয় এবং একমাত্র চতুষ্পদ প্রাণী ঘোড়া। তাই বলা যায় কোনো চতুষ্পদ প্রাণী ডানাযুক্ত নয়। যুক্তি। কোনো ডানাযুক্ত প্রাণী নয় ঘোড়া ব্র্যাকেটে ই। সকল ঘোড়া হয় চতুষ্পদ প্রাণী ব্র্যাকেটে এ। সুতরাং কোনো চতুষ্পদ প্রাণী নয় ডানাযুক্ত প্রাণী ব্র্যাকেটে ই। যুক্তি আকার। কোনো পি নয় এম ব্র্যাকেটে ই। সকল এম হয় এস ব্র্যাকেটে এ। সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান। এম থেকে লাইন সোজা গেছে MP, পি থেকে কোনাকুনি PS, আবার S থেকে গেছে বাঁ দিকে SM, চতুর্থ সংস্থান। মূর্তি EAE 4, অশুদ্ধ মূর্তি। দোষ অবৈধ পক্ষ দোষ। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি অবৈধ। এটি অবৈধ পক্ষ দোষে দুষ্ট। ফ্যালাসি অফ ইলিসিট মাইনার। কারণ এখানে পক্ষপদ তথা চতুষ্পদ প্রাণী অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কিন্তু পক্ষপদটি সিদ্ধান্তে ই বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। ফলে এটি ন্যায় চতুর্থ নিয়মকে লঙ্ঘন করেছে। ন্যায় চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয়
সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে সেরূপ হওয়াতেই উক্ত দোষের উদ্ভব ঘটেছে। প্রশ্ন 28। প্রশান্তবাবু নিশ্চয়ই প্রগতিশীল, যেহেতু সকল প্রগতিশীলদের মতো তিনিও গণ আন্দোলনে বিশ্বাসী। উত্তর: প্রশান্তবাবু নিশ্চয়ই প্রগতিশীল, যেহেতু সকল প্রগতিশীলদের মতো তিনিও গণ আন্দোলনে বিশ্বাসী। যুক্তি: সকল প্রগতিশীল ব্যক্তি হন গণ আন্দোলনে বিশ্বাসী ব্র্যাকেটে এ। প্রশান্তবাবু হন গণ আন্দোলনে বিশ্বাসী ব্র্যাকেটে এ। সুতরাং প্রশান্তবাবু হন প্রগতিশীল ব্যক্তি ব্র্যাকেটে এ। যুক্তি আকার: সকল পি হয় এম ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান: পি থেকে লাইন ড্র করা হয়েছে পি এম ডান দিকে, এম থেকে সোজাসুজি এম এম, আবার এম থেকে বাঁ দিকে এম এস দ্বিতীয় সংস্থান। মূর্তি এ এ এ 2 অশুদ্ধ মূর্তি। দোষ অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি অবৈধ, এটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। কারণ হেতুপদ তথা গণ আন্দোলনে বিশ্বাসী উভয় যুক্তিবাক্যেই এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় কোনো ক্ষেত্রেই ব্যাপ্য নয়। অথচ ন্যায় তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদকে যুক্তি বাক্যদ্বয়ের মধ্যে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতেই হবে, কিন্তু তা না হওয়ায় এটি উক্ত দোষে দুষ্ট হয়েছে। প্রশ্ন 29। নিম্নলিখিত যুক্তিটির আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও স্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। বোলপুর বর্ধমানের কাছে আর বর্ধমান কলকাতার কাছে, সুতরাং বোলপুর কলকাতার কাছে। উত্তর: বোলপুর বর্ধমানের কাছে আর বর্ধমান কলকাতার কাছে, সুতরাং বোলপুর কলকাতার কাছে। যুক্তি: বর্ধমান হয় কলকাতার কাছে ব্র্যাকেটে এ, বোলপুর হয় বর্ধমানের কাছে ব্র্যাকেটে এ, সুতরাং বোলপুর হয় কলকাতার কাছে ব্র্যাকেটে এ। যুক্তি আকার সম্ভব নয়, মূর্তি হয় না। দোষ চতুষ্পদ ঘটিত দোষ। ব্যাখ্যা ও বিচার: এই যুক্তিটি অবৈধ, এটি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট, ফ্যালাসি অফ 4 টার্মস। কারণ আমরা জানি যে প্রত্যেকটি ন্যায় অনুমানে 3টি করে পদ থাকবে এবং প্রত্যেকটি পদ একই অর্থে দুবার করে ব্যবহৃত হবে। এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদের অবস্থান রয়েছে, ফলত এটি উক্ত দোষে দুষ্ট। এই পদ 4টি হল 1 বোলপুর, 2 বর্ধমান, 3 বর্ধমানের কাছে এবং 4 কলকাতার কাছে। প্রশ্ন 30। মানুষ পূর্ণ নয় এবং মানুষ ঈশ্বর নয়, কাজেই ঈশ্বর পূর্ণ নয়। উত্তর: মানুষ পূর্ণ নয় এবং মানুষ ঈশ্বর নয়, কাজেই ঈশ্বর পূর্ণ নয়। যুক্তি: কোনো মানুষ নয় পূর্ণ ব্র্যাকেটে ই, কোনো মানুষ নয় ঈশ্বর ব্র্যাকেটে ই, সুতরাং ঈশ্বর নয় পূর্ণ ব্র্যাকেটে ই। যুক্তি আকার: কোনো এম নয় পি ব্র্যাকেটে ই, কোনো এম নয় এস ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। পৃষ্ঠা 147। সংস্থান: পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি ছোট লাইন ড্র করা হয়েছে এম এম, আবার এম থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে এস তৃতীয় সংস্থান। মূর্তি ই ই ই 3 অশুদ্ধ মূর্তি। দোষ নঞ্চর্থক যুক্তিবাক্য জনিত দোষ। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি অবৈধ,
এটি নঞ্চর্থক যুক্তিবাক্যজনিত দোষে দুষ্ট। ফ্যালাসি অফ টু নেগেটিভ প্রিমাইসেস, কারণ এক্ষেত্রে যে সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করা হয়েছে তা দুটি নঞ্চর্থক যুক্তিবাক্য থেকে নিঃসৃত। আবার আমরা জানি যে ন্যায়ের পঞ্চম নিয়ম অনুযায়ী দুটি যুক্তিবাক্যই নঞ্চর্থক হতে পারে না। এখানে সেরকম হওয়ায় উক্ত দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 31। নিম্নলিখিত যুক্তিটির আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। সকল পুস্তকই ভ্রমাধীন এবং সকল পুস্তকই মনুষ্যকৃত, সুতরাং সকল মনুষ্যকৃত পদার্থই ভ্রমাধীন। উত্তর: সকল পুস্তকই ভ্রমাধীন এবং সকল পুস্তকই মনুষ্যকৃত, সুতরাং সকল মনুষ্যকৃত পদার্থই ভ্রমাধীন। যুক্তি: সকল পুস্তক হয় ভ্রমাধীন ব্র্যাকেটে এ, সকল পুস্তক হয় মনুষ্যকৃত পদার্থ ব্র্যাকেটে এ, সুতরাং সকল মনুষ্যকৃত পদার্থ হয় ভ্রমাধীন ব্র্যাকেটে এ। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, সকল এম হয় এস ব্র্যাকেটে এ, সুতরাং সকল এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান: পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, ওখান থেকে সোজাসুজি নিচে এম এম, এবার দ্বিতীয় এম থেকে ডান দিকে লাইন ড্র করা আছে এম এস। তৃতীয় সংস্থান: মূর্তি এ এ এ 1 অশুদ্ধ মূর্তি। দোষ: অবৈধ পক্ষ দোষ। ব্যাখ্যা ও বিচার: এই যুক্তিটি অবৈধ, এটি অবৈধ পক্ষদোষে দুষ্ট। ফ্যালাসি অফ ইলিসিট মাইনার, কারণ এখানে পক্ষপদ তথা মনুষ্যকৃত পদার্থ অপ্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কিন্তু পদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। অথচ আমরা ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী জানি যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এখানে পক্ষপদ সেরূপ হওয়াতেই উক্ত দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন 32। 6 একটি নগণ্য সংখ্যা। 36 হলো 6 গুণ 6, অতএব 36 হলো নগণ্য সংখ্যা। যুক্তিটির বৈধতা বিচার করো। উত্তর: 6 একটি নগণ্য সংখ্যা। 36 হলো 6 গুণ 6, অতএব 36 হলো নগণ্য সংখ্যা। যুক্তি: 6 হয় একটি নগণ্য সংখ্যা ব্র্যাকেটে এ, 36 হয় 6 গুণ 6 ব্র্যাকেটে এ, সুতরাং 36 হয় একটি নগণ্য সংখ্যা ব্র্যাকেটে এ। যুক্তি আকার সম্ভব নয়। মূর্তি হয় না। দোষ: চতুষ্পদ ঘটিত দোষ। ব্যাখ্যা ও বিচার: এই যুক্তিটি অবৈধ, এটি চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট। ফ্যালাসি অফ 4 টার্মস, কারণ এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদ আছে। আমরা জানি যে ন্যায়ের নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ন্যায়ে 3টি করে পদ থাকবে, কিন্তু এখানে 4টি পদের অবস্থান আছে। এই 4টি পদ হলো 1 6, 2 36, 3 6 গুণ 6 এবং 4 একটি নগণ্য সংখ্যা। এরপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 1। মার্কস 2। 1. মাধ্যমের অনুমানের শ্রেণীবিভাগ করো। মাধ্যম অনুমানকে দুভাগে বিভক্ত করা হয়। 1. নিরপেক্ষ ক্যাটেগরিক্যাল ন্যায় এবং 2. সাপেক্ষ বা কন্ডিশনাল ন্যায়। সাপেক্ষ ন্যায় দুটি যুক্তিবাক্যের মধ্যে অন্তত একটিকে সাপেক্ষ বচন বা কন্ডিশনাল প্রপোজিশন হতে হয়। 2. নিরপেক্ষ ন্যায় কাকে বলে? নিরপেক্ষ ন্যায় হলো এক ধরনের অবরোহণমূলক মাধ্যম অনুমান যেখানে পরস্পর সম্পর্কিত দুটি নিরপেক্ষ যুক্তিবাক্য থেকে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। 3. নিরপেক্ষ ন্যায়ের গঠন লেখো। প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় 3টি বচন দ্বারা গঠিত।
এই তিনটি বচনের প্রথম দুটিকে যুক্তিবাক্য বা প্রেমাইসেস এবং শেষেরটিকে সিদ্ধান্ত বা কনক্লুশন রূপে উল্লেখ করা হয়। দুটি যুক্তিবাক্যের প্রথমটিকে প্রধান যুক্তিবাক্য মেজর প্রেমাইসেস বা সাধ্যবাক্য এবং দ্বিতীয়টিকে অপ্রধান যুক্তিবাক্য বা মাইনর প্রেমাইসেস বা পক্ষবাক্য বলা হয়। যুক্তিবাক্যকে আবার হেতুবাক্য, আশ্রয়বাক্য ইত্যাদি নামেও উল্লেখ করা হয়। উদাহরণ: সকল পুস্তক হয় জ্ঞানের ভাণ্ডার, এ প্রধান যুক্তিবাক্য। মেটাফিজিক্স হয় একটি পুস্তক, ব্র্যাকেটে এ, তারপরে ব্র্যাকেটে লেখা অপ্রধান যুক্তিবাক্য। সুতরাং যেহেতু মেটাফিজিক্স হয় জ্ঞানের ভাণ্ডার, ব্র্যাকেটে এ, এটা হলো ব্র্যাকেটে সিদ্ধান্ত। 4. নিরপেক্ষে ন্যায় বা ন্যায় অনুমানের সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানের যুক্তিবাক্য দুটির মধ্যে হেতুপদের এম অবস্থান অনুযায়ী ন্যায়ের যে বিশেষ রূপ বা আকৃতি দেখা যায় তাকেই বলে ন্যায় অনুমানের সংস্থান বা ফিগার। 5. ন্যায় অনুমানের সংস্থানের প্রকারগুলি কি কি? তর্কবিদরা মনে করেন যে হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের মোট 4 প্রকার রূপ লক্ষ্য করা যায়। এর ফলে ন্যায়ের সংস্থানও 4 প্রকারের হতে পারে। পৃষ্ঠা 148। এই 4 প্রকার সংস্থান হলো: 1. প্রথম সংস্থান ফার্স্ট ফিগার, 2. দ্বিতীয় সংস্থান সেকেন্ড ফিগার, 3. তৃতীয় সংস্থান থার্ড ফিগার এবং 4. চতুর্থ সংস্থান ফোর্থ ফিগার। 6. প্রথম সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে প্রথম সংস্থান। উদাহরণ: সকল ছাত্র হয় উদারপন্থী, ব্র্যাকেটে এ, প্রধান যুক্তিবাক্য। সুশীল হয় ছাত্র, ব্র্যাকেটে এ, অপ্রধান যুক্তিবাক্য। যেহেতু সুশীল হয় উদারপন্থী, ব্র্যাকেটে এ, সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখানে হেতুপদ তথা ছাত্র প্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে অবস্থান করছে, ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে। 7. দ্বিতীয় সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্য দুটির উভয়েরই বিধেয় স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে দ্বিতীয় সংস্থান। উদাহরণ: কোনো মানুষ নয় সুখী, ব্র্যাকেটে ই, প্রধান যুক্তিবাক্য। সকল দার্শনিক হয় সুখী, ব্র্যাকেটে এ, অপ্রধান যুক্তিবাক্য। যেহেতু কোনো দার্শনিক নয় মানুষ, ব্র্যাকেটে ই আর ব্র্যাকেটে সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখানে হেতুপদ তথা সুখী উভয়েই যুক্তিবাক্যেরই বিধেয় স্থানে অবস্থান করছে, ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে। 8. তৃতীয় সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি প্রধান এবং অপ্রধান যুক্তিবাক্য দুটির উভয়েরই উদ্দেশ্য স্থানে অবস্থান করে সেই সংস্থানকেই বলে তৃতীয় সংস্থান। উদাহরণ: সকল ব্যবসাদার হয় কৃপণ, ব্র্যাকেটে এ, প্রধান যুক্তিবাক্য। সকল ব্যবসাদার হয় ধনী, ব্র্যাকেটে এ, অপ্রধান যুক্তিবাক্য। যেহেতু কোনো কোনো ধনী হয় কৃপণ, ব্র্যাকেটে আই, সিদ্ধান্ত। ব্যাখ্যা: এই ন্যায় অনুমানটিতে দেখা যায় যে এখানে হেতুপদ তথা ব্যবসাদার উভয় যুক্তিবাক্যেরই উদ্দেশ্য স্থানে অবস্থান করছে, ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে। 9. চতুর্থ সংস্থান কাকে বলে? ন্যায় অনুমানে যে সংস্থানে হেতুপদটি প্রধান যুক্তিবাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করে
সেই সংস্থানকেই বলে চতুর্থ সংস্থান। এই সংস্থানটি প্রথম সংস্থানের ঠিক বিপরীত। উদাহরণ: সকল বুদ্ধিজীবী হয় উদারপন্থী ব্র্যাকেটে এ প্রধান যুক্তিবাক্য। সকল উদারপন্থী হয় সাম্যবাদী ব্র্যাকেটে এ অপ্রধান যুক্তিবাক্য। যেহেতু কোনো কোনো সাম্যবাদী হয় বুদ্ধিজীবী ব্র্যাকেটে আই সিদ্ধান্ত। ব্যাখ্যা: এখানে হেতুপদ তথা উদারপন্থী প্রধান যুক্তি বাক্যের বিধেয় স্থানে এবং অপ্রধান যুক্তি বাক্যের উদ্দেশ্য স্থানে অবস্থান করেছে। এর ফলে ন্যায় অনুমানটি একটি বিশেষ আকার লাভ করেছে। 10. নিরপেক্ষ ন্যায় সংস্থানের চিত্রগুলি লেখো। ন্যায় অনুমানের এই সংস্থানগুলি যে চারটি ভিন্ন ভিন্ন রূপ বা আকৃতিতে উপস্থাপিত করে তা প্রখ্যাত তর্কবিদ কারভেথ রিড নিচের ছকগুলির সাহায্যে তুলে ধরেছেন। এটা পৃষ্ঠা 148 পড়া হয়েছে। এখানে চারটি দেওয়া আছে। প্রথমটি দেখতে অপোজিট জেড এর মতো। প্রথম সংস্থান পি থেকে বাঁ দিকে লাইন গেছে পিএম, এম থেকে কোনাকুনি এমএম, আবার এম থেকে বাঁ দিকে এমএস। দ্বিতীয় সংস্থান পি থেকে সোজা ডান দিকে পিএম, এম থেকে নিচে সোজা এমএম, আবার দ্বিতীয় এম থেকে বাঁ দিকে সোজা এমএস। তৃতীয় সংস্থান পি থেকে বাঁ দিকে পিএম, এম থেকে সোজাসুজি নিচে এমএম, এবার দ্বিতীয় এম থেকে ডান দিকে এস। চতুর্থ সংস্থান পি থেকে লাইন ড্র করা হয়েছে ডান দিকে পিএম, এম থেকে কোনাকুনি এমএম, আর দ্বিতীয় এম থেকে আবার ডান দিকে এমএস। 11. ন্যায়ের মূর্তি কাকে বলে? ন্যায় অনুমানের বচনগুলির ভিন্ন ভিন্ন গুণ ও পরিমাণ অনুযায়ী ন্যায়ের যে বিভিন্ন প্রকার রূপ বা আকৃতি লক্ষ্য করা যায় তাকেই বলে ন্যায়ের মূর্তি মুড। 12. অবৈধ সাধ্যদোষ কাকে বলে? ন্যায় অনুমানে চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করা হলে যে দুটি দোষের উদ্ভব ঘটে তার একটি হলো অবৈধ সাধ্যদোষ। আমরা জানি যে সাধ্যপদটি একটি যুক্তিতে দুবার অবস্থান করে, একবার তা প্রধান যুক্তিবাক্যে আর একবার তা সিদ্ধান্তে থাকে। এই সাধ্যপদটি যদি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অবৈধ সাধ্য দোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইলিসিট মেজার। নাম্বার 13. অবৈধ পক্ষ দোষ কাকে বলে? ন্যায় অনুমানে চতুর্থ নিয়ম অনুযায়ী বলা হয় যে যদি কোনো পদ যুক্তিবাক্যে ব্যাপ্য না হয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ন্যায়ের এই নিয়মটিকে লঙ্ঘন করলে যে দুটি দোষের উদ্ভব ঘটে তার একটি হলো অবৈধ পক্ষদোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ ইলিসিট মাইনার। যদি পক্ষপদটি অপ্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে যে দোষের উদ্ভব ঘটে তাকে বলে অবৈধ পক্ষদোষ। 14. অব্যাপ্য হেতুদোষ কাকে বলে? ন্যায় অনুমানের তৃতীয় নিয়ম অনুযায়ী উল্লেখ করা হয় যে হেতুপদকে যুক্তিবাক্য দুটির মধ্যে অবশ্যই একবার না একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়মকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অব্যাপ্য হেতুদোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। 15. চতুষ্পদ ঘটিত দোষ কাকে বলে? ন্যায় অনুমানের দ্বিতীয় নিয়মটিকে লঙ্ঘন করলে যে দোষের উদ্ভব ঘটে তাকে বলা হয় চারিপদ বা চতুষ্পদ ঘটিত দোষ ব্র্যাকেটে ফ্যালাসি অফ ফোর টার্মস। প্রতিটি বৈধ ন্যায় অনুমানের 3টি করে পদ থাকে এবং 3টি পদ দুবার করে ব্যবহৃত হয়। 3টি পদের পরিবর্তে যদি 4টি পদের উপস্থিতি থাকে তাহলে এই দোষের উদ্ভব ঘটে। 16 নম্বর। অনেকার্থক হেতুদোষ কাকে বলে?
হেতুপদটি যদি দু জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে যে দোষের উদ্ভব হয় তাকে বলে অনেকার্থক হেতু দোষ, ফ্যালেসি অফ অ্যাম্বিগুয়াস মিডল। অর্থাৎ এরূপ দোষ হেতু প্রধান যুক্তিবাক্য এবং অপ্রধান যুক্তিবাক্য দুটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। 17 অনেকার্থক পক্ষদোষ কাকে বলে? পক্ষপদটি যদি দু জায়গায় ভিন্ন অর্থে ব্যবহৃত হয় তাহলে সেই চতুষ্পদ ঘটিত দোষকে বলা হয় অনেকার্থক পক্ষদোষ, ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মাইনর। 18 অনেকার্থক সাধ্য দোষ কাকে বলে? যে চতুষ্পদ ঘটিত দোষে সাধ্যপদটি দুবার ভিন্ন অর্থে ব্যবহৃত হয় সেই দোষকে বলা হয় অনেকার্থক সাধ্য দোষ, ফ্যালাসি অফ অ্যাম্বিগুয়াস মেজর।